This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এখন ঠোঁট কাটার সময় আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। সকাল থেকেই গুমোট ওয়েদার, গুমোট গরম, আর বিকেলে আকাশ কালো করে ঝেঁপে এলো বৃষ্টি কলকাতা এবং আশপাশের এলাকায়। শহর কলকাতায় তখন মুষলধারা। কালও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। গুমোট গরমে মুষলধারা স্বস্তি আনলো, তবে ততক্ষণে বঙ্গ রাজনীতির হাওয়া গরম করে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কোথায়? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে। এক্স পোস্টে তিনি লিখেছেন, মানে এক্স হ্যান্ডেলের পোস্টে, সূত্রের খবর আগামীকাল কি রাজ্যের কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে? পাত্রী বিজেপিরই কর্মী। আরও লিখলেন কুণাল ঘোষ, যদি কাল বিয়েটা হয় শুভেচ্ছা রইল। আবার লিখলেন, যদি পার্টির বারণ মেনে নেন সেটা অবশ্য আলাদা কথা। তাহলে শুনতে পেলেন পোস্তা গিয়ে কাল বিজেপি নেতার বিয়ে। জল্পনা আরও বেড়ে গেল, আরও চড়ে গেল। কুণাল বাবুর পোস্টে লেখা সিনিয়র বিজেপি অবিবাহিত নেতা কে, তখন এটাই টক অফ দ্য টাউন। শাসক মুখপাত্র পোস্ট করলেন বিকেলে 4:37-এ, আবার পোস্ট 4:49। কুণাল বাবু এবার কি লিখলেন? দিলীপ ঘোষকে ব্যক্তিগত শুভেচ্ছা। এর মধ্যে রাজনীতি খুঁজবেন না দয়া করে। কি বুঝলেন? 2-2 করলে কি দাঁড়ালো ব্যাপারটা? টোপর মাথায় দিয়ে এবার বিয়ের পিঁড়িতে দিলীপ বাবু। প্রথম পোস্টে কুণাল ঘোষ নাম নেননি, পরের পোস্টে নাম করেই শুভেচ্ছা জানিয়েছেন। তৃণমূল মুখপাত্রের পোস্ট, উত্তর দিয়েছেন বিজেপি মুখপাত্র। আমার এরকম কোনো খবর জানা নেই। যদি কেউ বিয়ে করেছেন আনন্দের খবর। এর মধ্যে রাজনীতি কোথায়? আর এর মধ্যে পোস্টই বা করবার প্রয়োজন কি আছে? সে একটা সময় ছিল বটে, রোজ রোজ বলতেন দিলীপ ঘোষ মর্নিং ওয়াকে গিয়ে, আর বিকেলে বলতেন কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে। দ্বিতীয় ঘোষ মানে কুণাল ঘোষই এই এত বড় সুখবরটা দিলেন, বাজারে ছেড়ে দিলেন। বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ। তবে ঠিক পিঁড়িতে বসে বিয়ে নয়, বিয়ে হবে আইনত রেজিস্ট্রি করে। তাহলে পাত্রীকে, এই প্রশ্ন তো আপনারা করবেনই। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার, তিনিও বিজেপি করেন। অন্দরের খবর, বিজেপি করতে গিয়েই দুজনের আলাপ এবং ঘনিষ্ঠতা। আর তারপর স্বপন যদি মধুর এমন, হোক সে মিছে কল্পনা, জাগিও না আমায় জাগিও না। কি বুঝলেন? রাজনীতির দিলীপ ঘোষ রোজ রোজ গরম গরম ভাষণ দেন, লাঠি খেলেন, গদা চালান, হুঁশিয়ারি দেন মাঝে মাঝে শত্রুপক্ষকে, অর্থাৎ রাজনীতির শত্রুপক্ষকে, অস্ত্র ধরার কথা বলেন। এবার দিলীপ বাবু সিঙ্গল ইঞ্জিন থেকে ডাবল ইঞ্জিন হচ্ছেন। সরকার ডাবল ইঞ্জিন হওয়ার আগেই রসিকতা করে বলছেন অনেকেই। আবার মেজাজটাই আসল রাজা, জানেন তো? মা দুর্গার কাছে যখন আমরা ওই যে দুর্গাস্তোত্র পাঠ করি, ঠাকুর মশাই কি বলেন খেয়াল করে শুনবেন। বলা হয়, ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণীম। তার মানে আমার যেন সুশীল পত্নী হয়, আমার মনোবৃত্তি অনুসারে যত স্ত্রী দিও আমাকে, পার্টনার দিও আমাকে, জীবন সঙ্গিনী যাই বলুন। এটা একটা লৌকিক অর্থে যদি দেখেন তাহলে এভাবেই এর ইন্টারপ্রিটেশন হয়। আবার পণ্ডিতরা বলেন যে এটা আসলে ভরণীয়া ভক্তি মা দুর্গার কাছে চাওয়া হয়, নইলে সন্ন্যাসীরা এই পাঠ করেন কি করে। এখন কি ভেবে এইটা দুর্গা সপ্তশতীতে লেখা হয়েছে দেখুন, সেটা আমার জানা নেই, কিন্তু বলা হয় ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী। আমাদেরও শুভেচ্ছা রইল দিলীপ বাবুকে। তার কারণ এখন তার 61 বছর বয়স। এটা এমন একটা সিদ্ধান্ত যেটা নিয়ে হাটে বাজারে অনেক কথা হবে। পারেন 14 পুরুষ তুলবো এবার বড় মত হয়ে গেছে বেশি নাকামি করবে না প্রদীপকে বলো
ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, আমি কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই পিছনে নেই, মা আমার নাম কেটে দিয়েছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে। ছাব্বিশের আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। 61 বছর বয়সে এসে দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আগামীকাল শুক্রবার সন্ধ্যাতে দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। রিঙ্কু মজুমদারের বাড়ি নিউ টাউনে। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি মহিলা মোর্চার সঙ্গে জড়িত। অনেকে বলছেন দিলীপবাবু যখন থেকে রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন সেই পর্ব থেকেই নাকি তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়, কথাবার্তা হয়, এবং তারপর শেষ পর্যন্ত শুক্রবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন রিঙ্কু মজুমদারকে। রিঙ্কু মজুমদারের এক ছেলেও রয়েছেন, যে ছেলে একটি বহুজাতিক সংস্থায় সেক্টর 5-এ কর্মরত রয়েছেন। কিন্তু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার আমাদের কি হবে? আর গোপাল ভাড়ার কথা বলা হয়েছে, তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো ব্যানারের মধ্যে হিন্দুকে তৈরি হতাম। দেখুন, কেউ দিলীপ ঘোষকে পছন্দ করতে পারেন, নাই করতে পারেন, কিন্তু দিলীপ বাবুর এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত। 61 বছর বয়সে এসে দিলীপ বাবু দলীয় সতীর্থকে বিয়ে করছেন। আবার বলছি, এর মধ্যে কোনো রাজনীতি নেই। আমরা এই সিদ্ধান্তে তাকে শুভেচ্ছা জানাচ্ছি TV9 বাংলার তরফ থেকে। আর একটু মস্করা করে বলি, কিছুদিন আগেই দিলীপবাবু বলেছিলেন মা আমার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। তার মানে না কই আগে পিছে, না কই উপর নিচে, রোনেওয়ালা রোনেওয়ালি। দিলীপবাবুর কিন্তু রোনেওয়ালি চলে এলেন, আর তিনি অকৃতদার থাকছেন না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাকে নিয়ে সরগরম রাজনীতি। আর ওদিকে বর্তমান রাজ্য সভাপতি চলে গেলেন রাজভবনের দরবারে মুর্শিদাবাদের হিংসায় আক্রান্তদের নিয়ে। গতকাল ডিজিপির সঙ্গে, মানে রাজ্য পুলিশের সর্বময় কর্তার সঙ্গে সাক্ষাৎ, আর আজ রাজভবনের দরবার। খবর পেয়ে কর্মসূচি কাটছাট করে ফিরলেন রাজ্যপালও। The victims are already are there here, some of them. They wanted to meet me. I said I can come there and meet them, but they prefer to come to the Rajbhavan. So I cut short my programs. I am coming to the Rajbhavan mainly to meet them. রাজ্যপাল ফিরে এলেন রাজভবনে হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলতে। আর আক্রান্তদের নিয়ে রাজ দরবারের পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সারিস ভাই না, উনি তো বলতে পারেননি কিছু। আমার তো মনে হলো ডিজিপি কেমন যেন জড়ো ভরত, উনি নবান্নের আদেশ ছাড়া নড়তেও পারেন না, বাথরুমেও যেতে পারেন কিনা সন্দেহ আছে। না না, উনি তো সাংবিধানের কাস্টোডিয়ান, তো স্বাভাবিক ওনার উপরেই ভরসা থাকবে, আর কার উপরে ভরসা করবে? দেখা হলো, কথা হলো, রাজ্যপালের কাছে দাবি পেশ করলেন সুকান্ত মজুমদাররা। রাজভবনে যখন আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করছেন CV আনন্দ বোস, তখন SSC ভবন অভিযানে তুলকালাম কাণ্ড। ABTA সহ একাধিক বাম ছাত্র যুব সংগঠনের অভিযান, মানে ABTও ছিল আর একাধিক বাম ছাত্র যুব সংগঠন ছিল। পুলিশ বাধা দিতেই বেঁধে গেল হুলস্থুল কাণ্ড। এরপর পথে বসেই বিক্ষোভ। যোগ্য শিক্ষকদের পুনর্বহাল এবং দুর্নীতির মূল মাথাদের শাস্তির দাবিতে আজকের এই বিক্ষোভ ছিল। পুলিশের কাজই তাই, যখনই দেখে মমতা ব্যানার্জি দুর্নীতি ফাঁস হয়ে যাবে তখন মাঝখানে ঢাল হয়ে দাঁড়ায়। ওরা জানেও না যে ওদের ঢাল সরকার হবে না। দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, সেটা সরকার চাইছে, তাই সেখানে পুলিশ নিষ্ক্রিয় থাকে। আর সরকার যখন চায় না যে আন্দোলন হোক, তাই এখানে পুলিশ অতি সক্রিয় থাকে। ওদিকে সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলায় নতুন মোড় এলো। যারা এখনো দেখেননি বা শোনেননি জেনে নিন। চিহ্নিত অযোগ্য বাদে বাকিরা
যাতে আপাতত কাজ চালিয়ে যেতে পারেন 31শে ডিসেম্বর পর্যন্ত। পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরুর কথাও বলা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বরের মধ্যে। অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। তাহলে আপাতত স্বস্তি পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল টুল আর বিশেষ হবে না বলেও দিচ্ছেন। একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করছে। অবশেষে এলো ফিল গুড ফ্যাক্টর নববর্ষের ঠিক পরে পরে, মানে এই তো কদিন আগে পয়লা বৈশাখ গেল। কিন্তু এই কথাটা ভুললে চলবে না, সব ভালো যার শেষ ভালো। আমরা সেই শেষের দিকে তাকিয়ে গোটা রাজ্য সেই শেষটা ভালো হয় কিনা সেটা দেখার অপেক্ষায়। ওই যে বললাম সব ভালো যার শেষ ভালো। এসএসসির চাকরিহারাদের ক্ষেত্রে এই শেষটা কি হবে সেটা কিন্তু এখনো ঝুলেই রইল। ফলে মুখে চওড়া হাসি আনার আগে ভাবতে হবে হোয়াট ইজ নেক্সট, এরপর কি। জল তো সবে গড়াতে শুরু করেছে। সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, কারণ রাজ্যে শিক্ষকের এমনিতেই বিরাট আকাল। তার উপর প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী যদি হুট করে শিক্ষা ব্যবস্থা থেকে ভ্যানিশ হয়ে যায় তাহলে স্কুলগুলো চলবে কি করে। এই ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম, কোথাও ঘন্টা বাজানোর লোক নেই, কোথাও হেডমাস্টার মশাই এসে দরজার তালা খুলছেন, মানে স্কুলের মেন ফটকের। এটা একটা দুর্বিষহ ছবি ছিল এবং আমার আপনার ঘরের সন্তানরা সাফার করছিল। তাই তারা শীর্ষ আদালতে ছোটে না, তার সরকারের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সমস্তটা শুনে বিবেচনা করে সুপ্রিম কোর্ট এদিন কি বলল জানেন? একবার শুনে নিন। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছেন অযোগ্য বলে চিহ্নিত নন, আবার বলছি অযোগ্য বলে চিহ্নিত নন এমন নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা আবার স্কুলে যেতে পারবেন, মানে এই নির্দেশের পর থেকে। চলতি বছর 31শে ডিসেম্বর পর্যন্ত ওই শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। অশিক্ষক কোনো কর্মী যারা এই জটিলতার মধ্যে আছেন, অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, তারা কিন্তু স্কুলে যোগ দিতে পারবেন না। শিক্ষা কর্মীদের ক্ষেত্রে যেহেতু এইটা হচ্ছে যুক্তি, কেন যেতে পারবেন না শুনে নিন কোর্ট কি বলছে। শিক্ষা কর্মীদের ক্ষেত্রে যেহেতু দুর্নীতির পাঁক অনেক বেশি, তাই তাদের ক্ষেত্রে কাজে ফেরার এই নির্দেশ খাটবে না বা কার্যকর নয়। নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় এবার ঝাঁপিয়ে পড়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের। রাজ্য সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ করতে হবে এবং এই কাজ সময় মতো করা হচ্ছে কিনা তা একেবারে বিজ্ঞাপনের কপি সহ হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টকে। যদি ঠিকমতো পদক্ষেপ না করা হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে, এসএসসির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে শীর্ষ আদালত। বার্তা কিন্তু স্পষ্ট, এসএসসির মাথায় ঝুলছে খাড়া, ঝুলেই রইল সেই খাড়া। ধরে ধরে একদম টাইম লাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, যাকে ডেডলাইন বলে, অর্থাৎ সময়সীমা। আজকে কোর্ট মানে দেশের সর্বোচ্চ আদালত, চিফ জাস্টিসের বেঞ্চ একটু নরম হয়েছেন ঠিকই, কিন্তু অনেক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না। আমরাও প্রার্থনা করি জানেন তো, কায় বনো বাক্যে, দোহাই আর ভুল করবেন না, ভুল বলুন অন্যায় বলুন কোনোটাই করবেন না। আর এটা তো বাস্তব যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর পায়ের তলার মাটি সরে গিয়েছে এ রাজ্যে। বহু পরিবারের যাদের পায়ের তলায় যে মাটি ছিল সেটা সরে গেছে। তার কারণ প্রত্যেক পরিবারের সঙ্গে যদি নিদেন পক্ষে 3 জন ফ্যামিলি মেম্বার মাল্টিপ্লাই করেন, গুণ করেন, তাহলে দেখুন এই সংখ্যাটা কত হয়। তাদের মধ্যে অযোগ্য হিসাবে চিহ্নিত নন এমন শিক্ষক শিক্ষিকারা একটু স্বস্তি পেলেন। মনে রাখবেন, একটু স্বস্তি সাময়িক, কিন্তু সাময়িক গোটা ব্যাপারটাই, কারণ যোগ্য অযোগ্য লড়াই থামলো না। ঠিক যেমন করে বঙ্গের রাজনীতিতে থেমে থাকছে না আমরা ভার্সেস ওরা।
আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। এই না হলে বাংলার রাজনীতি কথায় কথায় পান থেকে চুন খসতেই যুদ্ধ বেঁধে যায়। এখানে বাঘ যুদ্ধ, দায়িত্ব নিয়ে লড়তে ব্যস্ত নেতারা। তবে চাকরিহারাদের এসবে কান দেওয়ার কোনো সময় নেই। তাদের সামনে এখন একটাই কঠিন যুদ্ধ, সেটা হচ্ছে জীবন যুদ্ধ। হঠাৎ দুনিয়াটাই তাদের আঁধারে ভরে গেছে। 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপর থেকে পথেই তাদের জীবনটা নেমে এসেছে। প্রতিবাদেই কাটছে দিন রাত। বড় পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হয়েছে তাদের। ফেল করলেই সব শেষ। এখন যোগ্যের লিস্টের মধ্যে কোনো ভূত ঢুকে আছে, সেও যোগ্য বলে কাজ করবে, এটা যেন না হয়। এখনো বুঝতে পারছি না। তবে রি এক্সামের কথা যদি বলে, পারবো না আমরা এক্সাম দিতে, নতুন করে এক্সাম দিতে পারবো না। আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি যখন অনেক টিউশন পড়াতাম, তখন আমি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছিলাম। আমার পুরো মাথাটাই সেরকমভাবে প্রিপেয়ার ছিল। আমি এখন নতুনভাবে বই খুলে পড়তে বসবো? এটা কখনোই, এই রায়টা কখনোই শান্তিদায়ক নয়। আমি চাই আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত আমি সসম্মানে আমার সব পদে আমি যেখানে আছি সেই জায়গায় থেকে আমি আমার চাকরিটা চালিয়ে যেতে চাই। এই স্বস্তিটা সাময়িক, আমাদের কিন্তু প্রত্যেকটা রাত কিন্তু এইভাবে দুশ্চিন্তার মধ্যেই কাটবে। একবার যোগ্য হয়ে চাকরি পাওয়া, তারপর আবার চাকরি থাকার জন্য আবার পরীক্ষা দিয়ে সেই চাকরিতে পুনর্বহাল থাকা, তখন এইটা তো মানে সত্যি এটা তো মেনে নেওয়া যায় না। আমরা যারা নাম্বার পেয়েছি, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ হয়নি, তাহলে আমাদের পরীক্ষা নেওয়াটা কি ইল্লিগাল নয়? খুবই সাময়িক স্বস্তি। এটা ডুবন্ত একজন হয়তো সাঁতারু, সে একটু কিছুক্ষণের জন্য উঠে দাঁড়াতে পারলো, তার বেশি। অর্থাৎ একটা কথা, বাংলা কথা স্পষ্ট, আবার পরীক্ষা দেওয়ার বিষয়টি এই চাকরিহারা শিক্ষকদের অনেকেই যারা যোগ্য মানতে পারছেন না। ওই পথে তারা যেতে নারাজ। এরপর কি হয় সেটা সময় বলে দেবে। আর চাকরিহারা শিক্ষাকর্মী, তাদের খারাপ সময় কিন্তু এখনো কাটলো না, সাময়িকভাবেও কাটলো না। যেমন চাকরিহারা শিক্ষকদের খারাপ সময়টা সাময়িকভাবে কেটে গেল, যারা নন টিচিং তাদের কিন্তু কাটলো না। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর তাদের অবস্থা যে কে সেই। 3 তারিখের অর্ডারে সম্পূর্ণ উল্লেখ ছিল টিচিং এবং নন টিচিং আনটেন্ড যারা, তাদের সেখানে আমাদেরকে কিভাবে পার্শিয়ালি আলাদা করলো। প্যানেল দুটো একসাথেই হয়েছিল, মাস্টারমশাইদের এবং গ্রুপ সি গ্রুপ ডিদের। তা একজনকে রিলিফ দিল আর দুটো গ্রুপকে রিলিফ দিল না। এই বিচারটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের জাজমেন্টটা ঠিকঠাক দিলেন না, কারণ আমরা তো যোগ্য প্রার্থী, যোগ্যদের যোগ্য মর্যাদা দিচ্ছেন না উনি। আসলে কি জানেন, কোনো পক্ষে না গিয়ে, কারো বিপক্ষে না গিয়ে, বিনা কোনো বায়াস, এটা বলা যায় পৃথিবীর কোনো কোর্টের কোনো রায় একসঙ্গে সমস্ত পক্ষকে স্যাটিসফাই বা সন্তুষ্ট করতে পারে না। এটাও একটা নির্মম সত্য বিচারের। ঘুরে ফিরে সেই এক কথাই ঘুরছে, যোগ্য অযোগ্য। চাকরিহারাদের একাংশের জন্য কয়েক মাসের স্বস্তি, ব্যাস এইটুকুই প্রাপ্তি আজকের। সেই সঙ্গে প্রাপ্তি যথারীতি শাসক এবং বিরোধীর জোরদার বাকযুদ্ধ। বিকাশ ভট্টাচার্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এদের কাছে একটা ভয়ঙ্কর শোকের বার্তা। কারণ এদের তো পৈশাচিক আনন্দ হচ্ছে কালকেই চাকরি খেতে হবে, কালকেই চাকরি খেতে হবে। তৃণমূল সরকার কি করেছে, চাল আর কাপড় দুটোকে মিশিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছিল, হাইকোর্ট বলছিল চাল আর কাপড় আলাদা করুন। কারা করবে? যারা মিশিয়ে তারাই করবে। তৃণমূলের নেতারা তো বিচারপতিদের এর মধ্যেই চাকরি খাওয়ার জন্য অভিযুক্ত করেই দিয়েছিল। সিপিএম এর উকিলগুলো, বিজেপির উকিলগুলো, বিজেপির লোকগুলো, তারা শুধু খেতেই জানে, দিতেই জানে না, শুধু লোকের কাটবো। কিন্তু এটা তো কোনো খেলা নয়। হাজার হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর জীবন জড়িয়ে, জীবিকা জড়িয়ে, কত পরিবার জড়িয়ে, এখনো কত পথ যেতে বাকি, কত লড়াই বাকি। সাময়িক স্বস্তিতে থেমে যাওয়ার উপায় আছে নাকি তাদের? যোগ্যরা চাইছেন সসম্মানে নিজেদের আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক তাদের। তা কি সম্ভব? তারা আর পরীক্ষা দিতে চান না, এটা হতে পারে? একটু আগেই বলছিলাম আপনাদের, লড়াই এখনো অনেক বাকি। সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রীও। ফলে
বছর ঘুরতে ঘুরতে কি দাঁড়ায় ছবিটা সেটাই দেখার। আইনি পথে যেটা যেটা করার সেটা সবটাই করব। এটা তো আজকে বোর্ড, আমাদের বোর্ড মানে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ, তাদের একটা আপৎকালীন আবেদন ছিল। এরপরও যা যা ধাপ আছে তাতে আমি বললামই, তার পুরোটা আমরা কমপ্লাই করার আমরা করতে বদ্ধপরিকর। সুপ্রিম রায়ে আপাতত স্বস্তি কারো কারো জন্য। মুখ্যমন্ত্রীও বললেন বছর ঘুরবে না, তার আগেই এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে এবং নিয়োগ হবে, এই আশা তিনি রাখছেন। ওদিকে মুর্শিদাবাদের অশান্তির আগুন থিতু হলেও পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি এখনও মুর্শিদাবাদ। এই আবহেই ঘরছাড়াদের নিয়ে রাজভবনে পৌঁছে গেলেন সুকান্ত মজুমদাররা। দেখা করেন রাজ্যপালের সঙ্গে, সেখানে ঘরছাড়াদের সঙ্গেও নিজে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ওদিকে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, তখন রাজভবনের সামনে বিজেপি রাজ্য সভাপতি। আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। আগামীকাল রাজ্যপাল সম্ভবত যাচ্ছেন মুর্শিদাবাদ। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। উনি তো সেকুলারিজমের বড় নেত্রী আমাদের, উনি যাবেন, সমস্ত তো সব সেকুলার ওনার ভাইয়েরা সব নাকি চুপ হয়ে যাবে, দুধেল গায়েরা চুপ হয়ে যাবে। রাজ্যপালকে বারণ করতে, আরে ফারাক্কা ব্যারেজে ভালো ভালো গেস্ট হাউস আছে, এখানে এসে আসতে পারতেন, কচি কচি মাছ ভাজা খেতে পারতেন, পোস্তর বড়া খেতে পারতেন, কবিতা লিখতে পারতেন, দুঃখের কাহিনী লিখতে পারতেন। To the field to see for myself the realities in the field. Only then I'll be able to make up my mind on the future course of action. That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that.